আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একদম ভোর সকাল থেকে আমার ভিডিওটা শুরু করছি। দেখেন বাইরে মনে হচ্ছে না যেমন শীত পড়ে গেছে, কুয়াশা পড়েছে, আসলে কিন্তু তা না। ওই যে সারা রাত এসি চলে না, এসির হাওয়াটা গিয়ে গ্লাসে লাগে, এই জন্য এরকম ভেজা ভেজা মনে হচ্ছে। সকাল দেখার সৌভাগ্য তো আমাদের হয় না, তো ভাবলাম যে আজকে যেহেতু সকালে উঠেছি একটু বাইরে গিয়ে দেখি কেমন লাগে। ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। আর মাত্র রোদ ওঠা শুরু করছে এমন হচ্ছে অবস্থা, তখন প্রায় 4:30টার মতো বাজে হয়তো। আচ্ছা, এত সকালে ওঠার কারণ হচ্ছে আজকে আমরা যাব সমুদ্রে। সেই যে নাগানো থেকে ঘুরে আসলাম, এরপর কিন্তু আর কোথাও যাওয়া হয়নি, আসলে যাওয়ার সুযোগই পাইনি। এরপর তো বাসা বাড়ি চেঞ্জ করলাম, এসেই করলাম, সব কিছু মিলিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এখন যেহেতু সামারের শেষের দিক, তাই ভাবলাম যে না, ঠিক আছে, এখন একটু ঘুরে আসি। আর শিহিরি চোখ প্রচুর সমুদ্র সমুদ্র করছিল। নিচে এসে দেখি সেই রিচের বাবা চিকেন খারাগে যেটা আছে না, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছে। যেহেতু সারাদিনের একটা লম্বা জার্নি, মানে জার্নি তো 2 ঘন্টার, কিন্তু সারাদিন তো পার হয়ে যায়, সেটার জন্য বাসা থেকে একটু চিকেন খারাগে ফ্রাই করে নিয়ে নিয়েছে, সেই রিচও খেতে পারবে। তো বের হয়ে গেছি। আর আজকে না আমি শাড়ি পরেছি, যার জন্য সাথে চুড়িও পরেছি। তো এখন আর 2 ঘন্টা জার্নি অত জার্নি মনে হয় না, কারণ লম্বা জার্নি করে করে এখন অভ্যাস হয়ে গেছে। 2 ঘন্টা মনে হলো যে এই উঠেছি, এরপর নেমে গেছি। সকাল সকাল আমরা কখনোই সি বিচ এর আগে যাইনি। প্রত্যেকবার আমরা বিচে যাই, দেখা গেল বাসা থেকে 1:30-2টা বাজে রওনা হই, ওইখানে যেতে যেতে 4টা, তখন না রৌদ্রের তাপটা একটু কমে যায়। তবে এবার এক আপু বলল যে তারা অনেক ভোরে গেছে, তারপর রোদ উঠতে উঠতে নাকি আবার ব্যাক করেছে। তো তাদের কথা শুনে আমিও ভাবলাম যে আমিও সকালে যাই, কিন্তু আমার যাওয়াটা আসলে ভুল হয়ে গেছে। এত সকালবেলা রোদের তাপ আলো লিটারেলি অনেক বেশি থাকে। একদম সকালবেলার প্রথম সূর্যটা মনে হয় যেমন একদম আমার মাথার উপরে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। যাই হোক, আবার আমরা আরেকটা কাণ্ড ঘটিয়েছি, সেটা হচ্ছে বাসা থেকে আমরা যে প্লেসটা ঠিক করে গেছি সেটা হচ্ছে একটা সিসাইড পার্ক। আমরা ভেবেছি যে ওইখানে মানে বিচে নামার মতো পয়েন্টও আছে, কিন্তু যেই দেখলাম যে না, এটা শুধুমাত্র পার্ক, এখানে নামার কোনো পয়েন্ট নাই। আমরা যেহেতু বাসা থেকে প্রিপারেশন নিয়ে গেছি যে সেই রিচ একটু বিচে ভিজবে আর কি, তো নামার পয়েন্ট না থাকলে তো আর ভেজা যাবে না। গাড়িতে আমাদের খাওয়া দাওয়া যেটা, সেটা সেরে ফেলেছি, কারণ রাতে এমনিতে আমরা এখন অনেক আর্লি ডিনার করে ফেলি। সকালবেলা যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে, আমাদের ক্ষুধাও লেগে গেছিলো। তারপর আমরা ওই যে বিচ, মানে সিসাইড পার্ক যেটা, সেখানে গেছিলাম। যেয়ে দেখি যে না, এখানে কোনো বিচের পয়েন্ট নেই নামার জন্য। আর সেই দেখেন কী কারণে জানি কান্নাকাটি করছিল। পুরো পার্কটা হেঁটেও আমরা হচ্ছে কোনো মানুষ দেখলাম না। তো তারপর সেখান থেকে আমি বললাম যে না, চলো এখান থেকে দেখো কাছাকাছি কোন জায়গায় নামা যায়, এরকম বিচ কোনটা আছে। কাছাকাছি দেখলাম যে ওয়ারাই আছে। ওয়ারাইতে এর আগেও আমরা 2বারের মতো গেছিলাম, এখানে আহামরি তেমন কিছু নাই। কিন্তু তারপরে যেহেতু আমাদের আজকে শুরুতেই আমরা ক্লান্ত হয়ে গেছি রং জায়গায় ঘুরে ঘুরে, তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওয়ারাইতে যাই, এখানে একটু সেরিজ খেলাধুলা করুক, একটু মানে ভিজুক আর কি, তারপর হচ্ছে বাসায় চলে যাব। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম ওয়ারাইতে। আর বিচের কাছাকাছি আসার পর একটু ঠান্ডা লাগছিল, মানে গরমটা একটু কম লাগছিল আর কি। এত পরিমাণে রোদ যে ছবি ভিডিও আসলে ভালো আসছিল না। সেদিন আবার আমরা 2 বোন ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছিলাম। ম্যাচিং তো না, একটু অন্যরকম রেইনবো শাড়ি আর কি। এই শাড়িটা আমি জিনাত আপুর কাছ থেকে নিয়েছি। জাপানে যারা থাকেন তারা তো চেনেন জিনাত আপুকে, বাংলার মুখ পেজের ওনার। তো আপুর বাসায় একদিন আমি শপিং করতে গেছিলাম, তো আপু বলছিল যে এই শাড়িটা আছে। আমি তো আবার রেডি টু ওয়্যার শাড়ি বেশি পরি, তো আপু আমাকে বলছিল যে রেডি টু ওয়্যার এই শাড়িটা আছে, চাইলে নিতে পারেন। আমি নেওয়ার পর সানজানা আবার হচ্ছে বাংলাদেশ থেকে ওর জন্য একটা রেইনবো শাড়ি আনিয়েছে। অনেকবার পরবো পরবো করে আর শাড়িটা পরা হচ্ছিল না। এই শাড়িটা আমি সাথে করে নাগানোও নিয়ে গেছিলাম, হাকুবা গেলাম না কিছুদিন আগে আমরা, সেখানেও নিয়ে গেছিলাম, কিন্তু হাকুবাতে আর পরার সময় হয়নি, কারণ সেখানেও ওয়েদার ভালো ছিল না, শাড়ি পরার মতো আসলে তেমন পরিস্থিতি হয়নি আর কি। তো এবার ভাবলাম যে ঠিক আছে, সমুদ্রে পড়ে যাই। তো সকালবেলা যখন শাড়ি পরছিলাম, সেই রিচের বাবা বলছিল তুমি শাড়ি পরে সমুদ্রে যাবা, মানে তার কাছে এটা খুবই অবাক করার বিষয়। আমি বললাম কেন, তুমি কি কাউকে কখনো দেখো না শাড়ি পরে সমুদ্রে যেতে? পরে বলে কি জানি ভাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আমি পড়তেছি, দেখো তাহলে। তো এই তো আমরা গেলাম
ওই যে বললাম প্রচণ্ড রোদের কারণে ছবি ভিডিও আসলে কিচ্ছু দেখছিলাম না, মানে যাকে ভিডিও করছিলাম, আমি আমার বোনের ভিডিও করছিলাম আন্তাজের উপরে, কারণ এত পরিমাণে রোদ এসে পড়ছে ক্যামেরার উপর, শুধু মনে হচ্ছিল যে ক্যামেরাটা ঠিকঠাক মতো ধরেছে কিনা, বাকি কি ভিডিও করছি দেখা যাচ্ছিল না। বাসায় এসে যখন ভিডিও চেক করছিলাম মনে হচ্ছে যে শুধু মানুষজন দেখা যাচ্ছে, চেহারা আর কিছু দেখা যাচ্ছে না। দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমার চেহারা বোঝা যায় না। যাই হোক, ছবি ভিডিও যেমনই হোক না কেন, আমাদের যে অ্যাটলিস্ট যাওয়া হয়েছে, নয়তোবা ইদানিং যেখানে যাওয়ার প্ল্যান করছি সেদিনই কেন যেন ওয়েদারটা খারাপ থাকে। লাস্ট কীবারে যেন আমরা হচ্ছে একদম রেডি হয়ে গেছি, বের হব, মানে আমি জাস্ট শাড়িটা পরবো, এই সময়টাতে দেখলাম যে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ টাকাশ ইচ্ছা মতো চমকাচ্ছিল। তখন সেই রিচের বাবা বললো যে না, এই ওয়েদারে আসলে সমুদ্র যাওয়া ঠিক হবে না। ভালো হয়েছে সেদিন আমরা যাইনি, কারণ সকালবেলা কিন্তু ওয়েদার ভালো ছিল, রোদও উঠেছিল। এই ওয়েদার দেখে যদি আমরা বের হয়ে যেতাম আর আসার পথে যদি এমন ঝড় বৃষ্টি হতো, কি হতো বাচ্চা কাচ্চা নিয়ে, আমি শুধু ভাবি। একজনকে দেখলাম তার বাসা হচ্ছে টোকিওতে, গেছে চিবাতে, আসার পথে 3 ঘন্টা রাস্তা, সে 7 ঘন্টায় এসেছে। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত, কারণ মানে অনেক বৃষ্টির কারণে জায়গায় জায়গায় পানি জমা ছিল, বললাম না যে একদম বন্যা হয়ে গেছে চিবার দিকে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সমুদ্রের মধ্যে তো একটু নাম টাম লিখতে ইচ্ছা হয়, তো আবার নিচে হতে ইচ্ছা হচ্ছিল না, তাই ভাবলাম পা দিয়ে লিখি, নিজের নামই তো, কোনো সমস্যা নেই। দেখা গেল যে অন্য কারোর নাম পা দিয়ে লিখলে সে আবার মাইন্ডও করতে পারে। মজা করলাম আর কি। সবার সাথে এমন হয় কিনা জানি না, কিন্তু আমার না বেশিক্ষণ পানিতে থাকলে শরীর হাত পা কেন যেন ব্যথা করে। এর আগেও যে পুলে গেছিলাম, পুলে গেলেও পুল থেকে আসার পর কেমন যেন শরীর হাত পা ঢুলাই, কোনো কিছু করতে ভালো লাগে না। সে রেচার বাবা বলল অনেক হয়েছে, চলো এবার বাসায় যে, কারণ পরদিন আমাদের সবার জব আছে, শুধুমাত্র সানজানার মনে হয় অফিস নাই, কিন্তু আমাদের সবার কাজ আছে। তো দেখা গেল যে যেতেও 2-2.5 ঘন্টা লাগবে। সে রেচার বাবা বললো চলো যাই। আর এই যে একটা কানের দুল আছে, আরেকটা কানের দুল আমার সমুদ্রের পানিতে ভেসে গেছে, আর শরীর হাত পায়ের অবস্থা এমন হয়েছে মানে সেটা আর বলার বাহিরে। ওলে আমার জান, আমার জান, আমার জান, লাভ ইউ। রওনা হয়ে গেলাম আমরা, যেতে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। সবার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে, হ্যাঁ, কারণ সেই যে আমরা সকালে খেয়েছি আর তো কোনো কিছু খাই নাই, বাসায়ও রান্নাবান্না তেমন কিছু করা নাই। তো যেতে যেতে ভাবলাম যে আমাদের বাসায় যাওয়ার পথে যদি কোনো হালাল রেস্টুরেন্ট পাই সেখানে যাব। চলে গেছিলাম জাপান বাংলা হালাল মার্টে, ওদের ইস্যু আছে, কি বলে, হালাল ফুডও আছে আবার রেস্টুরেন্টও আছে। যাওয়ার পর বললো ওদের নাকি বাফেটও আছে, কিন্তু বাফেটে তেমন আহামরি কিছু দেখলাম না। নর্মাল দিনে নাকি এক একজন 1000 ইয়েন করে, আর স্যাটারডে সানডে নাকি স্পেশাল বাফেট থাকে। ওই আর কি, চিকেন কারি, ডাল কারি, তারপর হচ্ছে বেগুন কারি, মানে এরকম আর কি। তো আমি সেই রেচার বাবাকে বললাম না, আমাদের হচ্ছে নর্মালি নাও। তো এখানে হচ্ছে মাটন হান্ডি নিয়েছি, আর হচ্ছে কাবলি পোলাও নিয়েছি, আর হচ্ছে মাটন কড়াই যেটা সেটা নিয়েছি। তবে আমরা আগে যে রেস্টুরেন্টটাতে খেয়েছি সেখানকার খাবারগুলি আমার মনে হয়েছে যে এখান থেকে বেশি মজা ছিল, এই সেম আইটেমগুলি। তারপরও আমরা সব মানে খেয়েছি, কোনো কিছু বাদ দিই নাই, মানে যা নিয়েছি সব খেয়েছি, কারণ অনেক ক্ষুধা ছিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।